আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দেখছিস তোর বোন কতটা বেয়াদব হয়েছে? আরমান তাচ্ছিলের হাসি দিয়ে বলল, পাপ কাউকে ছাড়ে না মা, যা করেছো তার ফল তো ভোগ করতেই হবে। আরমানও নিজের রুমে চলে গেল আর সাহেরা ধপ করে সোফায় বসে পড়ল। সে একদিন মেয়ের এমন ব্যবহার মানতে পারছে না, আর তাহেরা কতগুলো বছর এসব সহ্য করেছে। বিয়ের শপিং করতে এসেছে ইয়ানা আর রেহান। ইয়ানার সাথে ঘুরতে ঘুরতে রেহানের মাথা ঘুরছে এখন। রেহান ক্লান্ত গলায় বলল, ইয়ানা, একটা বেনারসি খোঁজার জন্য পুরো মল ঘোরা শেষ, তবুও তোমার পছন্দ হচ্ছে না। ইয়ানা বেনারসি দেখতে দেখতে বলল, দেখুন, বিয়ে জীবনে একবারই আসে, তাই সব কিছু মনের মতো হওয়া চাই। আপনার কষ্ট হলে পাশে চলে যান, আমি একাই করতে পারবো। রেহান বোকার মতো হেসে বলল, আরে না না, কষ্ট হবে কেন, তোমার যতক্ষণ লাগে শপিং করো। ইয়ানা তুমি এখানে? আরমানের গলা শুনে চমকে ইয়ানা পেছন ফিরে তাকালো। আরমান কৌতূহল নিয়ে তাকিয়ে আছে ইয়ানার দিকে। রেহান ভ্রু কুচকে তাকালো আরমানের। একবার আরমানকে দেখে নিয়ে ইয়ানার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে পড়ল, ইয়ানা, উনি কে? ইয়ানা ছলো ছলো চোখে তাকিয়ে আছে আরমানের দিকে, আর রেহান তাকিয়ে আছে ইয়ানার দিকে। ইয়ানা আলতো করে রেহানের হাত আঁকড়ে ধরে আরমানের উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম স্যার। রেহান একবার ইয়ানার ধরা হাতের দিকে তাকিয়ে ইয়ানার দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে বলল, স্যার? ইয়ানা হাসি মুখে রেহানের দিকে তাকিয়ে বলল, উনি আমার ভার্সিটির টিচার মিস্টার আরমান মাহমুদ, আর রেহান হচ্ছে আমার বাগদত্তা। ইয়ানা পরের কথাটা আরমানের দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে বলল। রেহান আরমানের সাথে হাত মিলিয়ে সৌজন্যমূলক কথা বলল। আরমান চলে গেলে রেহান ইয়ানাকে বেনারসি দেখতে বলল, কিন্তু ইয়ানার আর কিছুতেই মন লাগছে না। রেহানকে বলল, আমার এগুলো ভালো লাগছে না, ভাইয়াকে বলে দেব ডিজাইনার দিয়ে ডিজাইন করে দিতে। রেহান কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, বেনারসি থাক, তুমি জুয়েলারি আর বাকি যা যা লাগে যেসব দেখো। ইয়ানা মলিন হেসে বলল, আমার শরীরটা খারাপ লাগছে, অন্যদিন শপিং করব, আজ বাসায় চলুন। বলল, কি হয়েছে তোমার? বেশি খারাপ লাগছে? আমাকে বলো কোথায় কষ্ট হচ্ছে। না চলো, হসপিটাল গিয়ে টেস্ট করলেই বোঝা যাবে। রেহানের ব্যস্ততা দেখে ইয়ানা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আরে আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? এমনি ঘোরাঘুরি ভালো লাগছে না আজ, আর অন্যদিন করব বাকি শপিং। রেহান স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, ফুড কোর্টে গিয়ে আগে খাওয়া দাওয়া করে নেই। ইয়ানার কথা বাড়ালো না, রেহানের সাথে ফুড কোর্টে চলে গেল। আরমানের কথা ভেবে নিজেদের স্পেশাল মোমেন্ট নষ্ট করার মানেই হয় না, তাই ঠিক করলো কিছু খেয়ে তারপর শপিং করবে আবার। আজ কথার ক্লাস নেই, কথা ক্লাসে বসে আছে গালে হাত দিয়ে। ক্লাসে বসে থাকতে বিরক্ত লাগছে তার, কিন্তু বাসায় যেতেও ইচ্ছে করছে না। কি করবে সেটা ভেবে হঠাৎ ঈশানের কথা মাথায় এলো। ঝটপট নিজের ফোন বের করে ঈশানকে কল দিল। দুবার রিং হয়ে কেটে গেল, কিন্তু ঈশান রিসিভ করলো না। কথাও জেদ ধরে দিতেই থাকলো। ঈশান রিসিভ করে বিরক্ত গলায় বলল, হ্যালো। কথা ঈশানকে পুরোটা শেষ করতে না দিয়ে অস্থির গলায় বলল, এখনই আমার কলেজের সামনে আসুন প্লিজ, একদম লেট করবেন না, এখনই আসুন, লেট করলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। কথাটা শেষ করে কল কেটে দিল কথা। অপর পাশ থেকে ঈশান ব্যস্ত গলায় হ্যালো হ্যালো করেই যাচ্ছে। সেটা ভেবে ঈশানের চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ি নিয়ে ছুটল কথার কলেজে। এদিকে কথা জোশে পড়ে এভাবে বলে ফেলেছে, কিন্তু এখন ভয়ে কাঁপাকাঁপি করছে ঈশান। তার কি অবস্থা করবে সেটা ভেবে 10 মিনিটের মধ্যে ঈশান কথার কলেজের গেটের সামনে গাড়ি থামালো। কথা গেটের সামনে দাঁড়িয়েছিল। ঈশান দ্রুত গাড়ি থেকে নেমে কথার সামনে দাঁড়িয়ে কথার হাত মুখ ভালো করে চেক করতে লাগলো। ব্যস্ত গলায় বলল, কি হয়েছে, এভাবে আসতে বললে কেন? কথা অবাক হয়ে বলল, আরে কি হবে, এমনি আসতে বলছি, আপনি এমন করছেন কেন? ঈশানের মাথা গরম হয়ে গেল কথার এমন হেয়ালি দেখে, আর রেগে ধমক দিয়ে বলল, এমনি এমনি কেউ এভাবে আসতে বলে? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, কিভাবে ড্রাইভ করে এসেছি তোমার কোনো আইডিয়া আছে? ইউ স্টুপিড। কথা ঈশানের ধমক খেয়ে মুখ কালো করে দাঁড়িয়ে আছে, মাটির দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। ঈশানের বলার শেষে চুপ হয়ে গেলে কথা ঘুরে কলেজের ভেতরে যেতে চাইলে ঈশান হাত টেনে ধরে বলে, কি হলো, কিছু না বলে এখন আবার কোথায় যাচ্ছ?
কথা গাল ফুলিয়ে বলে, আপনাকে আর কিছুই বলবো না আমি। আপনি কতগুলো বকা দিয়েছেন আমাকে। ঈশান এবার শান্ত গলায় বলে, আরে বাবা, তুমি ওভাবে ডাকছিলে, আমি ভেবেছি তোমার কোনো বিপদ হয়েছে, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। কথা ভ্রু কুচকে তাকিয়ে বলল, আমার বিপদ হলে আপনার কি? ঈশান বিড়বিড় করে বলল, সেটা যদি বুঝতেই পারতে তাহলে এভাবে কষ্ট দিতে না। ঈশানের কথা বুঝতে না পেরে কথা আবার একই প্রশ্ন জিজ্ঞেস করলে ঈশান জানালেও কিছু বলেনি সে, আর জানতে চাইলেও ঈশানকে এভাবে ডাকার কারণ। কথাও গড়গড় করে ক্লাসের বিষয় সব বলে দিল। ঈশান কিছু একটা ভেবে বলল গাড়িতে উঠে বসতে। কথা জানালা দিয়ে বাইরে দেখে বলল, কোথায় যাচ্ছি আমরা? ঈশান দুষ্টুমি করে মুচকি হেসে বলল, আজ যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব। কথা মুগ্ধ হয়ে দেখল ঈশানের সেই হাসি, আর আনমনে বলে উঠল, আপনি সবসময় এমন হাসতে থাকবেন, আপনার গম্ভীর মুখ মানায় না, এমন হাসি খুশি মুখ ভালো লাগে। ঈশান হাসিটা বজায় রেখে কথার দিকে তাকিয়ে বলল, কিছুদিনের জন্য হাসিটা বিসর্জন দিয়ে অনেক মূল্যবান কিছু পেয়ে গেছি। কথা ছোট ছোট চোখে ঈশানের দিকে তাকালে ঈশান হা হা করে হাসতে লাগলো, আর কথা ঈশানকে চর থাপ্পড় দিতে লাগলো। ঈশানের হাসি থামছেই না, আর কথা তাকে মেরেই যাচ্ছে। সারা বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। আজ ইয়ানার বিয়ে, গতকাল গায়ে হলুদ গেছে, তাকে দেখতে আজ লাল পরীর মতো লাগছে। ইয়াদ আর ঈশান খুব ব্যস্ত সময় পার করছে। ঈশানের দায়িত্ব পড়েছে গেস্টদের অ্যাটেন্ড করা, আর ইয়াদ সব দিক দেখছে। ইয়ানাকে সাজানো হচ্ছে, একটু পরই বরযাত্রী চলে আসবে। ইয়ানা আপু, তোমার হলো? বরযাত্রী চলে আসবে তো। শাড়ির আঁচল ঠিক করতে করতে ইয়ানার রুমে ঢুকে ইমা কথাটা বলল। সামনে তাকিয়ে ইয়ানাকে দেখে কথা বন্ধ হয়ে গেল ইমার। ইমা ইয়ানার সামনে দাঁড়িয়ে বলল, আজ রেহান ভাইয়ার হুঁশ উঠে যাবে তোমাকে দেখে। ইমার গলা শুনে ইয়ানা নিজেকে ধরে রাখতে পারল না। পেছনে ঘুরে ইমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ইমা প্রথমে ভ্যাবাচাকা খেলেও নিজেকে সামলে ইয়ানাকে জড়িয়ে ধরল। ব্যস্ত গলায় বলল, কি হয়েছে আপু, তুমি কাঁদছো কেন? ইয়ানা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়াকে ছাড়া আমি কিভাবে থাকবো? ভাইয়াকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না। ইমা কি বলবে বুঝতে পারছে না। ইয়ানা জ্ঞান হবার পর থেকেই ইয়াদের সাথে থেকেছে সব সময়। ইয়ানা যেমন ইয়াদের জান, ইয়াদও ইয়ানার জান বলা যায়। ইমা সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। ইমা খেয়াল করেছে গত দুদিন ধরে ইয়াদের মনটাও ভার হয়ে আছে। ইয়ানার মাথায় হাত বুলিয়ে বলল, আপু তুমি তো দূরে কোথাও যাচ্ছ না, ইচ্ছে করলেই তোমার ভাইয়ের কাছে চলে আসতে পারবে। ইয়ানা তবু নিঃশব্দে কান্না করতে লাগলো। কথা এতক্ষণ চুপচাপ দেখছিল, এবার ইয়ানার সামনে দাঁড়িয়ে বলল, এটা কি করছো ইয়ানা আপু? এত কষ্ট করে ওনারা সাজালো, সব কেটে নষ্ট করে দিচ্ছ। এবার তো তোমাকে দেখে রেহান ভাইয়া ভূত ভেবে ভয়ে পালাবে। ইয়ানা ইমাকে ছেড়ে কথার দিকে তাকালো, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। কথা সব কটা দাঁত বের করে হি হি করে হাসতে লাগলো, আর ওর হাসি দেখে ইয়ানা আর ইমাও হেসে দিল। হঠাৎ হুড়মুড়িয়ে 4-5টা মেয়ে ঢুকলো, আর ইয়ানার সাথে মজা করতে লাগলো। ইমা তাদের চেনে, তারা সবাই ইয়ানার ফ্রেন্ড। নিচ থেকে বর এসেছে আওয়াজ আসতেই সবাই নিচে চলে গেল। শুধু ইয়ানার বেস্ট ফ্রেন্ড নিধি রয়ে গেল। নিধি ইয়ানার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুই কি রেহান ভাইয়াকে ঠকাচ্ছিস না ইয়ানা? নিধির মুখে এমন কথা শুনে ইয়ানা চমকে উঠল, অবাক হয়ে তাকালো নিধির দিকে। কিসের ঠকানোর কথা বলছিস তুই? নিধি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাকে কিন্তু তুই বলিসনি তুই অন্য একজনকে ভালোবাসিস। ইয়ানা কাট কাট গলায় বলল, ভালোবাসি না, ভালোবাসতাম। নিধি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ইয়ানা, ভালোবাসার কখনো পাস্ট টেন্স হয় না। ভালোবাসতাম, ভালোবাসি বা ভালোবাসবো বলে কোনো শব্দ হয় না। ভালোবাসার একটাই শব্দ হয়, আর সেটা হলো ভালোবাসি। কোনোদিন যদি তুই বলিস তুই আরমান স্যারকে আগে ভালোবাসতি, এখন আর বাসিস না, তাহলে বুঝে নেব তুই কোনোদিন তাকে ভালোই বাসিসনি। যা ছিল সেটা তোর আবেগ বা মোহ। ইয়ানা নিধির কথা শুনে অসহায় দৃষ্টিতে তাকালো আর বলল, তুই এখন কি করতে বলছিস আমাকে? তুই বল। যে মানুষটাকে আমি ভালোবাসি তার মনে আমার জন্য ভালোবাসা তো দূর, ভালো লাগাও নেই। আর যে মানুষটাকে আমি বিয়ে করছি সে আমাকে পাগলের মতো ভালোবাসে। নিধি ইয়ানার থেকে চোখ সরিয়ে বলল, আমি বলছি না তুই বিয়েটা ক্যান্সেল করে দে, শুধু এটাই বলতে চাইছি রেহান ভাইয়ার থেকে কিছু লুকিয়ে তার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে তাকে ঠকাস না।
মানুষটার সম্পর্কে যতটা জেনেছি সে ধোকা ডিজার্ভ করে না। ইয়ানা বেডে বসে বলল, তাকে আমি কখনো ঠকাবো না। যেদিন সত্যি তাকে ভালোবাসতে পারবো সেদিন তাকে ভালোবাসি বলবো। আমার বিশ্বাস সে আমাকে যথেষ্ট সময় দেবে। আর আমার সামনের জীবনে আমি অতীতের কোনো জায়গা রাখবো না। আমি আরমান স্যারকে কোনো দোষ দেই না, কারণ তার মনে অন্য কেউ আছে, সেটা জেনেই তাকে ভালোবেসেছিলাম। সে আমার না, তাকে জোর করে আমার করতে চেয়েছিলাম। তাকালো আর বলল, ইয়ানা, তুই একবার স্যারকে বলে দেখতে পারতি। তুই তো কোনোদিন তাকে কিছু বলিসনি। ইয়ানা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আরমান স্যার ভার্সিটির নতুন ম্যামকে ভালোবাসে। নিধি অবাক হয়ে বলল, কি সব বলছিস আবল তাবল? ইয়ানা সেদিন আরমানের কেবিনের সামনে দাঁড়িয়ে যা যা দেখেছিল সব নিধিকে খুলে বলল। নিধি মাথায় হাত দিয়ে বলল, আরে গাধি, পুরোটা না দেখে ভুল বুঝছিস। সেদিন তোকে স্যারের কেবিনের সামনে দেখে আমি এগিয়ে আসি, কিন্তু তুই ততক্ষণে চলে যাস। আর তখনই রুমের ভেতর থেকে স্যারের গলা শুনে আমি তাকিয়ে দেখি স্যার গোলাপ ফুলের দিকে তাকিয়ে মুচকি হেসে ম্যামকে বলছে দুঃখিত, সে অন্য কাউকে ভালোবাসে, আর ভদ্রভাবে ম্যামের ফুলগুলো ফিরিয়ে দেয়। ইয়ানা নিধির কথা শুনে প্রথমে অবাক হলেও পরক্ষণে বলল, সে অন্য কাউকে ভালোবাসে, আর সেটা আমি নয়। সেটা কে তুইও জানিস, আর আমিও ভালো করেই জানি। ম্যামকে যেমন ফিরিয়ে দিয়েছে আমাকেও ফিরিয়েই দিত। তার থেকে কিছু ভালোবাসা অপ্রকাশিত থেকে যাওয়াটাই ভালো নয় কি? নিধি এগিয়ে গিয়ে ইয়ানাকে সান্ত্বনা দিতে লাগলো। একটু পরই ইয়ানাকে নিচে নিয়ে যাওয়া হলো। রেহান মুগ্ধ হয়ে দেখছে আজ তার স্বপ্নের রানীকে। ইয়ানাকে দেখে ইয়াদের চোখ ভরে উঠল পানিতে, আর ঈশান গিয়ে ইয়াদকে সামলে নিল। ইয়ানার চোখ দুটো আশেপাশে সেই মানুষটাকে খুঁজছে। চিরদিনের জন্য অন্য কারো হয়ে যাওয়ার আগে প্রিয় মানুষটার মুখ একবার দেখে নিতে ইচ্ছে করছে। এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল সেই কাঙ্ক্ষিত মানুষটাকে। যাক, ইয়ানা শেষ অনুরোধটা রাখতে এসেছে তাহলে। নীল রঙের পাঞ্জাবির উপর কালো কোটি পরা, কোকড়া চুল আজ আরও বেশি কোকড়া লাগছে। চোখে সানগ্লাস আর ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। আজ রেহানকেও কিছু কম লাগছে না খয়েরি রঙের শেরওয়ানিতে। কিন্তু ইয়ানার সেদিকে খেয়াল নেই। ইয়ানা আরমানের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে ইমাকে দেখতে পেল। কথার সাথে দাঁড়িয়ে কোনো কিছু নিয়ে হাসিতে ঢলে পড়ছে ইমা, আর তার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসছে আরমান, আর চোখ ভরা পানি নিয়ে আরমানের দিকে তাকিয়ে আছে ইয়ানা। সবার চোখে আড়ালে চোখের পানিটুকু মুছে নিল ইয়ানা, আর বিড়বিড় করে বলল, আপনি সত্যি ভালোবেসেছিলেন ইমাকে, তবে সেটা বুঝতে অনেক দেরি করে ফেলেছেন। আমিও আপনাকে সত্যি ভালোবেসেছিলাম, আর সেটা ঠিক সময়ে বুঝতেও পেরেছি, কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না কখনো। ভালো থাকবেন স্যার। একটা সাইন আর পরপর 3 বার কবুল বলে ইয়ানা হামিদ আজ থেকে মিসেস রেহান আহমেদ হয়ে গেল। রেহানার ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি, আর ইয়ানার চোখের কোণে হারানোর কষ্টের পানি। আরমানের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। ইমার হাসি মুখ দেখে ইমা মুগ্ধ হয়ে দেখছে নিজের ভালোবাসা নিজের স্বামীকে প্রকাশ করছে। বেশ রাত হয়ে গেল ইয়ানার বিদায়ের সময়। ইয়াদ আর ঈশানকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো ইয়ানা। ঈশান শব্দ করে কেঁদে দিলেও ইয়াদ নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে ভাই বোনের কান্না দেখে ইমা আর কথাও কেঁদে দিল। ইয়ানাকে জোর করে গাড়িতে উঠিয়ে দিয়ে ইয়াদ দ্রুত রুমের দিকে চলে গেল, আর ঈশান সেখানে দাঁড়িয়ে রইল যতক্ষণ গাড়ি বাড়ির গেট পেরিয়ে না গেল। কথা আজ যাবে না, তাই আরমান তাকে রেখে আগেই বাড়ি চলে গেছে। ইয়ানা চলে গেলে ইমা ইয়াদকে খুঁজতে রুমে চলে গেল। ইমা রুমে গিয়ে দেখে রুম অন্ধকার। লাইটের সুইচ দিয়ে পুরো রুমে চোখ বুলিয়ে এক কর্নারে হাঁটু মুড়ে বসে থাকতে দেখল ইয়াদকে। ইমা ইয়াদের সামনে গিয়ে ফ্লোরে বসে ইয়াদের কাঁধে হাত রাখল। ইয়াদ হুট করে ইমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। ইয়াদের কান্না দেখে মনে হচ্ছে অনেকটা সময় চাপা দিয়ে রাখা কান্নাটা ভেতর থেকে দলা পাকিয়ে বেরিয়ে আসছে এখন। ইমা ইয়াদকে বাধা দিল না, বরং নিচের দুহাত ইয়াদের পিঠে রাখল। ইয়াদ কাঁদতে কাঁদতে বলল, ইমা, আমার ছোট্ট পুতুলটা আজ অন্য কারোর হাতে তুলে দিলাম। আজ আমার ভয় করছে। আমার কলিজাটাকে ভালো লাগবে তো রেহান? আমার কলিজাটা ভালো না থাকলে আমিও যে শান্তিতে থাকতে পারবো না। ইমা সান্ত্বনা দিয়ে বলল, রেহান ভাইয়া অনেক ভালো মানুষ, আপুকে ভালোবাসে, আপনি চিন্তা করবেন না। ইয়ানা আপুকে অনেক ভালো রাখবে সে। ইয়াদ শান্ত হতে পারল না। ইমাকে জড়িয়ে নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। এদিকে ছাদে পা ঝুলিয়ে বসে আছে ঈশান।
এদিকে ছাদে পা ঝুলিয়ে বসে আছে ঈশান। বাড়ি এখন প্রায় খালি, নিকট আত্মীয় কেউ না থাকায় বিয়ে শেষেই সবাই চলে গেছে। ঈশানের চোখ দুটো লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। কথা গিয়ে নিঃশব্দে ঈশানের পাশে পা ঝুলিয়ে বসে পড়ল। ঈশান কথার দিকে না তাকিয়েই বলল, জানো কথা, ভাইয়া যেদিন আপুকে নিয়ে ইউকে চলে গিয়েছিল সেদিনও আমার খুব কষ্ট হয়েছিল। চিৎকার করে কেঁদেছিলাম ভাইয়া আর আপু চলে যাওয়ার পর। অনেকগুলো বছর পর যখন দুজনেই ফিরে এলো তখন আমার মনে হয় সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম আমি। আপুটা আজ আবার আমাদের ছেড়ে অন্যের বাড়ি চলে গেল। সেবার তো ফিরে এসেছিল, কিন্তু এখন ফিরে আসবে না আর কখনো। আসবে 2-1 দিনের জন্য, হয়তো অতিথি হয়ে। কথাগুলো বলতে বলতে ঈশানের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। কথা আলতো হাতে ঈশানের চোখের পানি মুছে দিল। ঈশান মায়াভরা দৃষ্টিতে তাকালো কথার দিকে। সেই দৃষ্টি কথার বুকে বিঁধল তীরের মতো। ঈশানার কথা চুপচাপ বসে রইল ছাদে পা ঝুলিয়ে। ঈশানের চোখ থেকে মাঝে মাঝে পানির কণা গড়িয়ে পড়ছে। ফুলে সাজানো বেডে ফুল পরীর মতো বসে আছে ইয়ানা। নিজেকে এই মুহূর্তে অনুভূতি শূন্য মনে হচ্ছে ইয়ানার কাছে। কাঁদতে কাঁদতে চোখের পানিও মনে হয় শুকিয়ে গেছে। এখন কাঁদলে শুধু চোখ জ্বালা করে, পানি বের হয় না। রুমটা তার পছন্দের রজনীগন্ধা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। ফুলের গন্ধে মনে হচ্ছে কোনো বাগানে বসে আছে সে। দরজা খোলার শব্দেও ইয়ানার কোনো হেলদোল হলো না। রেহান দ্রুত পায়ে তার সামনে এসে দাঁড়ালো। সেটা ভালোই বুঝতে পারল ইয়ানা। রেহান ইয়ানার হাত ধরে হ্যাচকা টানে বেড থেকে নামিয়ে ফেললে ইয়ানা অবাক চোখে তাকালো রেহানের দিকে। হঠাৎ হ্যাচকা টান দেওয়ায় মাথার ঘোমটা সরে গেছে। ইয়ানা স্পষ্ট দেখতে পাচ্ছে রেহানের রাগী চেহারা। ইয়ানা ভয়ে ভয়ে বলল, কি হয়েছে, আপনি এমন করছেন কেন? রেহান ইয়ানাকে আরো অবাক করে দিয়ে হুট করে জড়িয়ে ধরল। এমনভাবে জড়িয়ে ধরেছে ইয়ানার মনে হচ্ছে সে রেহানের বুকের ভেতর ঢুকে যাচ্ছে। রেহান ইয়ানার কানের কাছে ফিসফিস করে বলল, কি হয়েছে সেটা তুমি বুঝতে পারবে না, এখন বলো ভয় পেয়েছো? রেহানের কথায় উত্তর কি দিবে ইয়ানা? সে বরফের মতো জমে গেছে হঠাৎ এভাবে জড়িয়ে ধরায়। রেহানাও আর কিছু বলল না, চুপচাপ ইয়ানাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। বেশ অনেকটা সময় পর রেহান ইয়ানাকে ছেড়ে দুগাল ধরে মুখটা উঁচু করে বলল, ভয় পেয়েছো? ইয়ানা কোনো মতে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আর তাতে রেহান মুচকি হেসে বলল, ভয় দেখানোর জন্যই এমনটা করছি। এত বছর অপেক্ষা করানো আর ভয় পাওয়ানোর শাস্তি এটা। একটা দুটো দিন না, পুরো 10 থেকে 12টা বছর অপেক্ষা করিয়েছো। আর এই বছরগুলোতে প্রতিটা মুহূর্ত আমি তোমাকে হারানোর ভয়ে ভয়ে থাকতাম। এতগুলো বছর অপেক্ষা করার পর পেয়েছি, তাই জড়িয়ে না ধরে থাকতে পারলাম না। তার জন্য কিছু মনে করো না, এরপর তোমার অনুমতি ছাড়া কখনো কাছে যাব না। রেহান হুট করে ইয়ানার কপালে কিস করে বলল, তবে ভেবো না কাছে যাব না বলে একটু একটু জড়িয়ে ধরা বা কিস করব না। এগুলোর জন্য তোমার অনুমতি নিব না বলে দিলাম। যখন ইচ্ছে হবে শক্ত করে জড়িয়ে ধরবো আর কিসও করব। ইয়ানা ভ্যাবলার মতো তাকিয়ে রেহানের কাণ্ড কারখানা দেখছে। লোকটা অতি খুশিতে পাগল হয়ে গেল নাকি বুঝতে পারছে না। রেহান ইয়ানার অবস্থা বুঝতে পেরে মুচকি হাসল। সে নিজেও বুঝতে পারছে অতি খুশিতে সে অদ্ভুত আচরণ করছে, কিন্তু নিজেকে স্বাভাবিক করতেও পারছে না। রেহান ইয়ানাকে ছেড়ে 1 হাত পরিমাণ দূরে গিয়ে কোমরে হাত দিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো ইয়ানার। রেহানের এমন কাণ্ডে ইয়ানা লজ্জা আর ভয়ে মাথা নিচু করে ফেলল। রেহান কোমরে হাত দিয়ে ইয়ানার চারিপাশে ঘুরে তাকে দেখতে লাগলো। হুট করে ইয়ানাকে কোলে তুলে নিল পেছন থেকে। ইয়ানা ভয়ে রেহানের শেরওয়ানি খামচে ধরল। ভয়ে কাচুমাচু করে বলল, আরে আরে করছেনটা কি? নামান আমাকে, ফেলে দিলে কোমর ভেঙে যাবে তো। খুব বেশি মোটা তাও নয়। ইয়ানা তার হাইট অনুযায়ী পারফেক্ট ওজনের অধিকারিণী, তাই রেহানের কষ্ট হওয়ার কথা ইয়ানাকে কোলে তুলে। কিন্তু রেহান বলল, চুপচাপ দেখো কি করি, না হলে এমনি না ফেললেই ইচ্ছে করে আছাড় দিব বলে দিলাম। ইয়ানা ভয়ে কথা না বাড়িয়ে চুপচাপ থাকলো। আর রেহান তাকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে নামিয়ে দিল আর নিজে গিয়ে ইয়ানার পিছনে দাঁড়ালো। পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে ইয়ানার পেটের উপর হাত রাখলো। ইয়ানা কেঁপে উঠল রেহানের এমন স্পর্শে, কিন্তু রেহানের কথাই তা বেশি সময় স্থায়ী হলো না। রেহান ইয়ানার কাঁধে নিচের থুতনি রেখে বলল, দেখো তো আমাদের কেমন মানিয়েছে। রেহানের কথা শুনে ইয়ানা অবাক চোখে মাথা ঘুরিয়ে রেহানার দিকে তাকালো, কিন্তু রেহান 1 হাতে ইয়ানার গাল ধরে আয়নার দিকে মুখ করিয়ে বলল, এদিকে না, আয়নায় তাকিয়ে দেখো তো।
ইয়ানা রেহানের কথা শুনে আয়নায় দুজনকে দেখতে লাগলো। সত্যিই খুব সুন্দর মানিয়েছে দুজনকে একসাথে। আজ প্রথম ইয়ানা রেহানকে ভালো করে পরখ করতে লাগলো আয়নায়। রেহান আর ইয়াদের উচ্চতা প্রায় সমান সমান, গায়ের রং দেওয়া বলা চলে। ইয়ানাকে বাঁচাতে গিয়ে একদিন গাছের গুড়ির উপর পড়ে গিয়েছিল আর কেটে গিয়ে দাগটা রয়ে গেছে। রেহানের ঠোঁট দুটো অনেক চিকন আর লাল রঙের। খয়েরি রঙের শেরওয়ানিতে রেহানকে কোনো প্রিন্সের থেকে কম লাগছে না। ইয়ানার কেন জানি মনে হচ্ছে রেহানের সাথে তাকে যতটা মানাচ্ছে আরমানের সাথে ততটা মানাতো না। হঠাৎ রেহান ইয়ানার কানের কাছে ফিসফিস করে বলল, এভাবে তাকিয়ে থেকো না, বুকের ভেতরটা কেমন যেন করে। রেহানের এমন ফিসফিস কথায় ইয়ানার গায়ের লোম কাটা দিয়ে উঠল আর লজ্জায় চোখ নামিয়ে ফেলল। রেহান টুপ করে ইয়ানার গালে একটা কিস করলে ইয়ানা আবার বড় বড় চোখ করে আয়নায় রেহানের দিকে তাকালো আর রেহান তা দেখে হা হা করে হাসতে লাগলো। ইয়ানা আবার চোখ নামিয়ে নিল লজ্জায়। রেহান হাসি থামিয়ে বলল,